কোনো উন্নয়ন যদি রাস্তাঘাট যদি লইয়া আসো তো তোমার আমি ওয়েলকাম জানাই, কিন্তু ভাই কেউ তদবির লইয়া আসবাই না তুমি। আমার লাইফ অনির ভাই আমি তদবির লইয়া লাই নাই, যাও কিছু কিছু লইয়া গেছি, আমার এলাকার আমার ইউনিয়ন আমার গ্রামের উন্নয়ন লইয়া গেছি। অনির লাগি গতকালকেই আমার এলাকাটা আমি আলাপ করছি, যে আমার হাই স্কুলের যে সভাপতির লোক আলাপ করছি, ওদের লোক আলাপ করছি যে একটা মিছিল করা যায় কিনা জানি। আমরা আমার স্কুলও 4টা বিল্ডিং উনি করেছি, অগ্নি কইছি যদি উনি যদি থাকতো যদি আমাদের স্কুলটা কলেজ বলল না। কিন্তু দুঃখের বিষয় উনি আর কবে কবে জানি না। আল্লাহ অনিলে আল্লাহ হাতে তুমি বাঁচাই রাখলে উনি যদি আবার মন্ত্রী হয়, আবার যদি এমপি হয়, তা আশাবাদী আমাদের সুনামগঞ্জে আরো কিছু হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জামাল আহমেদ। আসলেই জনাব আব্দুল মান্নান সাহেব একজন এলাকার জনদরদী মানুষ। উনি মানুষের উন্নয়নের জন্যই শুধু কাজ করেছেন। উনি সবসময় বলতেন একটি কথা, যে আমি কোনো দলের লিডার নই, আমার কাছে আপনারা আসবেন যদি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ থাকে। তা আমরা সুনামগঞ্জবাসী আসলেই দুর্ভাগা, ওনার মতো একজন ব্যক্তিত্বকে আজকে এই অবৈধ গণতান্ত্রিক সরকার বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে এই 78 বছর বয়সে উনাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন দিচ্ছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আমাদের সুনামগঞ্জের জেলাবাসী তথা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাবো, আপনারা ভয় করেন না, আপনাদের অধিকার আছে প্রতিবাদ করার, কথা বলার। একজন নিরপরাধ মানুষকে এভাবে শাস্তি বা নির্যাতন করার কারো অধিকার নেই। আপনারা প্রতিবাদে নেমে পড়ুন, আমরা আপনাদের সাথে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই আমাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য জনাব কামাল হোসেন মন্ডল সাহেবকে ধন্যবাদ জানাই, বন্ধুবর জয়নাল উদ্দিন লায়েককে, এবং ধন্যবাদ জানাই জনাব আবুল হোসেনকে, জনাব হেদায়েত চৌধুরীকে, জনাব তুফাজ্জল আলীকে আমাদের এই প্রতিবাদ সভায় আপনারা সহমর্মিতা এবং উপস্থিত হওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো জনাব সাখায়াত আলী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং সাবেক এমসি কলেজের তুকর ছাত্র নেতা এবং এমসি কলেজের জিএস, জনাব সাখায়াত আলী। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, আমি রাত অনেক হয়ে গেছে, আমি বক্তব্য শর্ট করব। একটা জোক আছে যে এক ভদ্রলোকের স্ত্রী মারা গেছে, উনি খুব কাঁদতেছে। তো সবাই বলতেছো, ভাই কি ঘটনা, তুমি কাঁদতেছো, বিয়ে না একটা করে দেবো, অসুবিধা নেই। বলতেছে, বাইরে আমি তো বউয়ের জন্য কাঁদতেছি না, আমি তো কাঁদতেছি আজরাইল যে বাড়িটা ছিনা গেল। তো আমি আজকে যারা এই পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ এম এ মান্নানকে অন্যায়ভাবে বন্দী করছেন, গ্রেপ্তার করেছেন, এবং এই সাথে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মীদেরকে বন্দী করা হচ্ছে। এই কিছুক্ষণ আগে আমাদের টুটু বলছেন যে আমাদের রাজনগরের 84 বছর বয়স্ক উনি বোধহয় 10 বছর আগে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। উনি হুইল চেয়ারে, উনি কিভাবে হুইল চেয়ারে যাইয়া ছাত্রদের আন্দোলনের বিরোধিতা করবে, উনাকেও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তো এটা বললাম এই জন্য, আমাকে একজন বলেছিল, ভাই আওয়ামী লীগও তো এরকম করছে। আমি বলছি যে শুনেন, 2096-এ এবং 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল। আপনি যদি আমাকে এইরকম দেখাতে পারেন যে চোখ বেঁধে গলা খেটে কাউকে মারছে, বা এইরকম একটা মেন্টালি পার্সনকে মারছে, অথবা একজন এই ডিসেবল পার্সনকে মারছে, আমি দল করা বাদ দিয়ে দেব। সে দেখাইতে পারে নাই। আওয়ামী লীগে আজকে যেরকম করা হচ্ছে, আমার ওই আজরাইলের ব্যাপারটা বলার কারণ হলো, আজকে যেগুলা করা হচ্ছে এগুলা আমরা
জেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত সুনামগঞ্জবাসী এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা ট্রেডিশনাল রাজনীতিবিদ, প্রতি রবিবারে সাধারণত বেশ কয়েকটা মিটিং থাকে, সবগুলোতে অ্যাটেন্ড করতে হয়। আমি যখন এই সুনামগঞ্জবাসী আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেবের মুক্তির দাবিতে এই সভার আয়োজন করতে শুনে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে এবং স্পেশালি এই যে চারিদিকে যে অন্ধকারাচ্ছন্নতার মধ্যে যে আলো সুনামগঞ্জবাসী জ্বালিয়ে দিল, তাকে সেলিউট জানানোর জন্য আমি আজকের সভায় উপস্থিত হয়েছি। সুনামগঞ্জ, আমি সিলেট বিভাগের কথা কেন বলবো, আস্থা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী, ইতিহাস, ঐতিহ্য, অহংকার, অলংকারে সমৃদ্ধ একটি জায়গা। বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দ অতীতে রাজনীতি বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, যারা আলোকিত করেছেন সুনামগঞ্জবাসী, সেই সকল পুরুদা ব্যক্তিদের জন্মদাতা মরহুম আব্দুল সামাদ আজাদ, আমাদের সাবেক স্পিকার সঞ্জিত সেন, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, উপমহাদেশের মধ্যে যাকে অন্যতম পার্লামেন্টারিয়ান হিসাবে আমরা সবাই চিনতাম, বাবু সঞ্জিত সেন গুপ্ত, এবং আমাদের অন্যতম একজন প্রগতিশীল রাজনীতির পুরুদা ব্যক্তিত্ব বরুণ রায় সাহেব সহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক ব্যক্তিত্ব এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন। সুনামগঞ্জ ন্যাচারালি অত্যন্ত শান্তিপ্রিয় এবং সাংস্কৃতিক একটি স্থান। এখানে সবাই মিলেমিশে দল মতে, এখানে রাজনৈতিক বিভাজন নাই বললেই চলে। তাছাড়া আমার একটা ব্যক্তিগত অবজারভেশন সুনামগঞ্জের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আমার একজন বোন বিয়ে দিয়েছে সুনামগঞ্জ শহরে, আমি যখনই দেশে যাই সুনামগঞ্জ যাই। তো আমি ছোটবেলায় সুনামগঞ্জ গেছি। সিলেট আমাদের গোলাপগঞ্জ থেকে সুনামগঞ্জ যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতো। আর গত 3-4 মাস গত মার্চে আমি 2 বার সুনামগঞ্জ গিয়েছি। আমি প্রত্যেকজন নেতৃবৃন্দ যারা অতীতে সুনামগঞ্জবাসীর জন্য কাজ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে বলবো, মান্নান ভাই সুনামগঞ্জ শহরটাকে একটা জেলা শহর হিসেবে, প্রকৃত একটি জেলা শহর হিসেবে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করেছেন মান্নান ভাই। আজকে সুনামগঞ্জ যদি আপনি ঢোকার সাথে সম্পূর্ণ সুনামগঞ্জ চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিছু জায়গা জমি অত্যন্ত অল্প দামে ওই সময় আমরা কিনে রেখেছিলাম, এখন ওই যে নতুন কোর্ট যেগুলো হচ্ছে না, এর আশপাশ প্রচুর দামে আমি এবারও গিয়ে বিক্রি করে আসছি। ওটা সুনামগঞ্জে এখন শহর কেন্দ্রিক স্থাপনাগুলো গড়ে উঠছে, স্কুল, কলেজ, হোটেল, কারখানা গড়ে উঠছে। স্কুল কলেজ তো মান্নান ভাই যে অবস্থা করেছেন, এটা আমার মনে হয় না সিলেটের অন্য কিন্তু মন্ত্রী মিনিস্টার তাদের এলাকাতে এইসব উন্নয়ন করেছেন। নিঃস্বার্থভাবে কেউ বলতে পারবে না মান্নান ভাইয়ের কোনো কাজে স্বজনপ্রীতি ছিল, কিংবা মান্নান ভাইয়ের কোনো কাজে তার অর্থনৈতিক লাভবান বা এই চিন্তাধারা ছিল। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং নিঃস্বার্থভাবে উনি কাজ করেছেন। ওনাকে আমি আসলে তো অনেকের মতো আমারও দেখা শেখাত হতো, আলাপ হতো, কল দিতেন। বেশ কয়েক বছর আগে আমি ক্যালিফোর্নিয়াতে একটা কনফারেন্সে উনি প্রধান অতিথি হয়ে গেছিলেন, আমি যাওয়ার সুযোগ হয়েছিল। তো রাত্রে আমার অন্যান্য নেতৃবৃন্দ বললেন, মান্নান ভাই যেহেতু আছেন, একটা কার্ডিসি আছে, চলো আগে ওনার সাথে একটু দেখা করে আসি। হোটেলে গিয়ে রুমে যখন ওনার চাপ দিলাম, উনি একটা গেঞ্জি আর লুঙ্গি পরে চেক খুব বেশি দাম হলে 200-250 টাকা হবে একটা লুঙ্গি। আর এই যে কি আগে এখন কম পরে হচ্ছে, আগে পরে হতো সাদা হাত গেঞ্জি পরা, উনি বাইরে আল্লাহ আপনার এত কষ্ট করতেন। উনি আমাদেরকে এমন ভাবে ওই বোঝা যাচ্ছেন, অর্থাৎ আমরা জানি খুব কষ্ট করছি, ওনার সাথে দেখা করতে আসছি যে আমার এই সময় অনেক কিছু আলাপ টালাপ করলো। অত্যন্ত নির্ভরকারী ব্যক্তিটা। এখন এই যদি হয়, এমন একজন ব্যক্তিকে যদি দুর্নীতির দায়ে, স্বজনপ্রীতির দায়ে যদি গ্রেফতার করা হয়, এখন গ্রেফতারের স্ট্যান্ডার্ডটা কি এখন আপনারা চিন্তা করেন। এই যে দুর্নীতি, স্বজনপ্রীতি, আওয়ামী লীগের অপসারণ, যে যাই বলুক না কেন, ওগুলা কোনো বিষয় না। বিষয়টা হলো বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানগত কারণে বিশ্বমূলক মার্কিন সাম্রাজ্যবাদ বেশ কিছু দিন তাদের কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছিল। আর এই পরিকল্পনা বারবার বাধাগ্রস্ত হচ্ছিল জননেত্রী শেখ হাসিনার কারণে। তারা এগুলা বাস্তবায়ন করতে পারতেছিল না। তাই যে কোনো একটা সুযোগ তারা খুঁজছিল,
যেটা অত্যন্ত স্পষ্টভাবে এই দখলদার সরকারের প্রধান ইউনিয়ন জাতিসংঘের বক্তব্য বলছে এটা প্রিপ্ল্যানেড, এটা অর্থাৎ একটি আর্থিক পরিকল্পনা মোতাবেক আমরা এই কাজগুলা আগে নিয়ে এই অবস্থাতে আসছি। এখন শুধু তো এটা না, ওনার এই কাজটা করতে গেলে একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, মুক্তিযুদ্ধের অর্জন, অহংকার। এই জিনিসগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে একটা ভূখণ্ড থাকে, আপনার কোনো জাতীয়তাবোধ, আপনার কোনো চেতনাবোধ, স্বাধীনতাবোধ কিছুই আপনার থাকবে না। তখন যে কোনো ষড়যন্ত্র ইচ্ছা করলে সিরিয়া বলেন, লিবিয়া বলেন, এগুলোতে যেন বাস্তবায়ন সহজ, কারণ জাতীয় চেতনা নাই, পেটে জাতীয় চেতনা নাই, জাতীয় মূল্যবোধ নাই, অহংকার নাই। এইগুলা ধ্বংস করার জন্য এই যে আপনারা অনেকেই বক্তব্য করছেন জাতীয় সঙ্গীত বদলে দেবো, পতাকা নিয়ে সমাজ 30 লক্ষ শহীদকে নিয়ে সমাজ, এমন কোন স্বাধীনতা যুদ্ধে আপনারা যারা মুক্তিযুদ্ধ আছেন যে বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করেন, একটা বিষয় দেখান যে এগুলিকে বিতর্কিত না করা হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা অত্যন্ত সহজ। এগুলো ধ্বংস করে দিলে বাংলাদেশের মানুষের চেতনা থাকবে না, তখন বাংলাদেশকে নিয়ে যে এই যে মাল্টিমিলিয়ন কোম্পানিগুলো আছে না, এগুলা যে কোনো ষড়যন্ত্র ইচ্ছা মতো বাস্তবায়ন করা যায়। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা তো ব্যর্থতার পরিচয় দিলাম, এটা আটকেছিলাম কিন্তু চূড়ান্ত হয়তো ব্যর্থতার পরিচয় দিয়েছি। এটা পিছনে আমাদের রাজনৈতিক বক্তব্যটা হলো দায়িত্ব সভা আমাকে শুরু করে আপনি কেউ যারা আওয়ামী লীগ রাজনীতি করে বঙ্গবন্ধু শরীফ দায় দেখতেন, এমনকি প্রধানমন্ত্রী, কেউ আমরা দায় দেখতেন বাইরে নয়। আমরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে এমন দেশটাকে এমন পর্যায়ে উন্নতির চরম সুখে নিয়ে গিয়ে কিন্তু অনেক রাজনৈতিক বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই নাই, আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই বলে এটা হয়েছে। তো আমার মনে হয় যে কোনো কিছু থেকে আমরা শিক্ষা নিতে পারি। আগামী দিন এই শিক্ষা থেকে নতুন ধারা, নতুন চেতনা, নতুন রাস্তা তৈরি হবে। এই রাস্তায় আমরা এগোবো। আমরা সহজভাবে বলতে চাই, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমরা মুজিব সৈনিক, আমরা অপরাজয়। আমরা সাময়িক হয়তো পরাজয়ের আলখাল্লা আমাদেরকে পরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু আমরা অপরাজয়। আমরা দাঁড়াবো। মান্নান ভাইদের চেতনা যেখানে আছে, মান্নান ভাইদের সততা যেখানে আছে, জয়ন্তী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব যেখানে আছে, বঙ্গবন্ধু মুজিবের শক্তি যখন আমাদের হাতে আছে, অবশ্যই আমরা দাঁড়াবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বক্তব্য শেষে মান্নান ভাইয়ের অবিলম্বে মুক্তি চাই এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য এই সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন।